আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইসলামিক গল্প। ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে গত সপ্তাহ থেকে, কিন্তু অসুস্থ থাকায় ক্লাসে যেতে পারেনি তোবা। সেই হিসেবে আজকেই ভার্সিটিতে ওর প্রথম দিন। বেশ ব্রাইট মেকআপ করে আজ ভার্সিটিতে এসেছে তোবা। ভার্সিটিতে এসেই তোবা লিজা ও মারিয়াকে খুঁজতে লাগলো। ওরা দুজনেই তোবার কলেজ ফ্রেন্ড। মারিয়াকে ফোন করলো তোবা। মারিয়া বলল, কই রে তুই? তোবা বলল, এই তো ভার্সিটির গেট দিয়ে ঢুকলাম কেবল। মারিয়া বলল, আমি ক্লাসে বসে আছি, চলে আয় তুই। তোবা বলল, আমাদের ক্লাস কোন বিল্ডিংয়ে? মারিয়া বলল, গেট থেকে সোজা এসে ডান দিকের বিল্ডিং এর দোতলায়, চলে আয় তাড়াতাড়ি। হ্যাঁ আসতেছি বলে ফোন কেটে ক্লাসের দিকে গেল তোবা। ক্লাসে গিয়ে মারিয়ার পাশের সিটে বসলো। পুরো ভার্সিটির সব স্টুডেন্ট তার অচেনা, শুধু মারিয়া আর লিজাই পরিচিত। মারিয়া আর তোবা একই ডিপার্টমেন্ট, কিন্তু লিজা অন্য ডিপার্টমেন্ট। বসে সামনে পিছনে দেখতে লাগলো তোবা। সবাই একে অপরের সাথে গল্প করছে। বেশ কোলাহল রুমটা। মারিয়া জিজ্ঞেস করলো, কিরে কি দেখছিস? তোবা বলল, দেখছি আমাদের ক্লাসে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে। মারিয়া বলল, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, আমাদের ডিপার্টমেন্টে কোনো ছেলে নেই বুঝলি, সুতরাং মেয়েই থাকবে, এটাই স্বাভাবিক। তোবা বলল, আরে ওই ডান দিকের মেয়েটাকে দেখ, কি ফর্সা আর কি সুন্দর। ওর পিছনের মেয়েটাও অনেক ফর্সা, তোর মতো সুন্দর। মারিয়া বলল, তোর কি মাথায় সারাদিন খালি সৌন্দর্য ঘোরে? তোবা বলল, আমি নিজে কালো তো, তাই সৌন্দর্যের প্রতি আমার একটু বেশি দুর্বলতা। মারিয়া বলল, দেখ তোবা, তুই কালো না, শ্যামলা, আর তোর ফেস কাটিং অনেক ফর্সা মেয়ের থেকেও সুন্দর। আর আজকে তুই কত সুন্দর করে সেজে এসেছিস, দারুণ লাগছে তোকে। তোবা বলল, হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। মারিয়া বলল, মিথ্যে কেন বলবো, তুই তো এমনিতেই সুন্দর, শুধু গায়ের রংটা একটু চাপা। তোবা বলল, ওই হ্যালো, তোর মতো ফর্সা তো না, আর মেকআপ ছাড়া তো সবাই কালো বলে। এই বলে তোবা চুপ হয়ে গেল। মারিয়া কিছু একটা বলতে যাচ্ছিল, এর মধ্যেই একজন ম্যাম ঢুকলো ক্লাসে। গল্পগুজব বন্ধ হয়ে গেল। ম্যামের দিকে তাকিয়ে তোবার চোখ তো সরাতেই পারছে না। এত সুন্দরও কি মানুষ হয়? নীল রঙের শাড়িতে ম্যামকে যেন বেশ সুন্দরই লাগছে। কি ফর্সা গায়ের রং, হাতগুলো দেখলে মনে হয় যেন মোমের তৈরি। কিছুক্ষণ পর ম্যাম স্টিক দিয়ে প্রজেক্টর দেখাচ্ছেন আর লেকচার দিচ্ছেন। এক পর্যায়ে তিনি তোবাকে লক্ষ্য করে বললেন, হাই গার্ল, স্ট্যান্ড আপ। তোবা দাঁড়িয়ে বলল, ইয়েস ম্যাম। ম্যাম বলল, তুমি কি আজ নতুন? তোবা বলল, জি ম্যাম। ম্যাম বলল, এই কয়দিন আসুনি কেন? তোবা বলল, আমি অসুস্থ ছিলাম ম্যাম। ম্যাম বলল, ও আচ্ছা, বসতে পারো। বলে আবার বোর্ডের কাছে গেলেন ম্যাম। কি ভেবে আবারও ঘুরে বললেন, শোনো। বসতে গিয়েও আবার উঠে দাঁড়ালেন তোবা। বলল, জি ম্যাম। ম্যাম বলল, শোনো মেয়ে, এটা ক্লাসরুম, বিউটি কম্পিটিশন না, এত মেকআপ দিছো কেন? ম্যামের কথায় বেশ থতমতো খেয়ে যায় তোবা। কি বলবে বুঝতে পারতেছিল না। ম্যাম আবার বললেন, এই বয়সে তোমাদের মতন মেয়েরা একটু একটু মেকআপ করবেই, কিন্তু কালো মেয়েরা এত মেকআপ করলে দেখতে কেমন খ্যাত খ্যাত লাগে। ড্রেস আপ তো বেশ স্মার্ট, এতটুকু বোঝো না? সুন্দর সাজতে গিয়ে ভূতের মতো লাগলে ব্যাপারটা খুব বিশ্রী লাগে, বুঝেছো? ম্যামের কথা শুনে ক্লাসের সব মেয়েরা হাসতে লাগলো। ম্যামের এই কথা শুনে লজ্জায় অপমানে মাথাটা নিচু করে আছে তোবা। সবার হাসি শুনেও সেদিকে তাকানোর সাহস হলো না মেয়েটার। তার কান্না চলে আসলো।
সে কান্না কণ্ঠেই বলল, জি ম্যাম। ম্যাম বলল, ঠিক আছে, বসতে পারো। ম্যাম আবারও পড়ানো শুরু করলেন। ক্লাসের বাকিটার সময় মাথা নিচু করে বসে থাকলো তোবা। ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন। এরপর সবাই আবারও গল্পগুজব করতে শুরু করলেন। তোবার বেঞ্চের আশেপাশে কয়েকটি মেয়ে তোবার দিকে তাকাচ্ছে আর ম্যামের কথা উল্লেখ করে তারা হাসাহাসি করছে। তা দেখে তোবা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। তখন মারিয়া বলল, মন খারাপ করিস না তোবা, এই ম্যামটা এমনই। উনি অন্য আরেক স্যারের পরিবর্তে যাবতীয় 4টা ক্লাস নিলেন। প্রত্যেক ক্লাসে কাউকে না কাউকে অযথা কথা শুনিয়েছেন। তোবা বলল, তুই বল মারিয়া, আমি কি ভূতের মতো মেকআপ করেছি? এতগুলো মেয়ের সামনে আমাকে কি সব চাতা বলে অপমান করলো। মারিয়া বলল, বাদ দে তো, মন খারাপ করিস না। তোবা বলল, আসলে সমস্যা আমার মেকআপ না, সমস্যা হচ্ছে আমার গায়ের রং। আমি কালো, তো কালো হয়ে জন্মানোটাই আমার অপরাধ। মারিয়া কি উত্তর দিবে তা ভেবে পাচ্ছে না। তোবা বলল, আমার ভালো লাগছে না মারিয়া, আজ আর ক্লাস করব না, বাসায় চলে যাচ্ছি। মারিয়া বলল, চলে যাবি? আজ তো বেশি ক্লাস হবে না, আর তো একটা ক্লাস আছে, শেষ করে যা। তোবা বলল, না, ভালো লাগছে না বলে উঠে চলে গেল তোবা। ম্যামের কথায় অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। বাসায় এসে নিজের রুমে গিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে গেল তোবা। ফ্রেশ হয়ে এসে বিছানায় হেলান দিয়ে বসলো। কিছুটা হালকা লাগছে এখন। ম্যামের কথাগুলো আর ক্লাসের মেয়েদের হাসির কথা মনে পড়তেই মনটা আবারও খারাপ হয়ে গেল তোবার। তখন মা এসে জিজ্ঞাসা করলো, কি রে মা, মন খারাপ নাকি? তোবা বলল, না মা, কিছু না। আচ্ছা, তাহলে রেস্ট নে বলে চলে গেলেন তোবার আম্মু, মিসেস আমিন। তোবা ছোটবেলা থেকে এমনই, কিছু প্রকাশ করতে চায় না সহজে। মা চলে যাওয়ার পর দরজাটা লাগিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো তোবা। তোবার বাবা রুবিত আমিন সাহেব একজন সরকারি অফিসার, বেশ মার্জিত ও সৎ মানুষ। ওর মাও বেশ ভালো, ধর্মকর্ম মেনে চলেন। ওর বড় ভাই জুনায়েদ আমিন একজন ইঞ্জিনিয়ার, বিয়ে করেছে কিছুদিন আগে। চাকরির সূত্রে স্ত্রী সহ সিলেটে থাকে। খুব ভালো একজন মানুষ। তোবা মাঝে মাঝেই বলে, আল্লাহ তাআলা কেন আমাকে কালো বানালেন? একটু ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো? ইসলাম সম্বন্ধে জানাশোনা না থাকায় এমন প্রশ্ন তার মনে জেগেছে, কিন্তু কখনো এর উত্তর জানার চেষ্টা করেনি সে। যেহেতু দিনের বোঝ নেই, তাই বেপরদা ঘোরাফেরা, গান শোনা, মুভি দেখা, এসব নিয়ে দিন কাটতে থাকে তার। আহিরে গেলে মেকআপ করে নিজের শ্যামলা রংটা আড়াল করে স্মার্ট ড্রেস আপ পরে নিজের সুন্দরী হিসাবে স্থাপন করে ঘুরে বেড়ায় সে। এইভাবে ধীরে ধীরে ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে তোবা। পরের দিন সকালে ক্লাসে যাবার সময় রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে বসলো তোবা। গভীর মনোযোগ দিয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে সে। গতকালকের ক্লাসের ঘটনাটা মনে পড়ে যায় আবারও। তোবা ভাবতে লাগলো, আমার গায়ের রংটা অন্যদের মতো ফর্সা না ঠিক, কিন্তু কুচকুচে কালো তো না। তাহলে সবাই কেন কালো বলে? আর কালো হওয়াটা কি আমার অপরাধ? আল্লাহ যদি সবাইকে সৃষ্টি করে থাকেন, তাহলে আমাকেও তো তিনি সৃষ্টি করেছেন। আমার কি দোষ এখানে? আল্লাহ যদি সৃষ্টিকর্তাই হন, তাহলে তিনি কেন এমন করলেন? আমার আম্মুর মতো আমাকে ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো আল্লাহর? আচ্ছা, আমি যে আল্লাহর সৃষ্টিকে নিয়ে প্রশ্ন তুলছি, আমি কি নাস্তিক হয়ে যাচ্ছি? হঠাৎ প্রশ্নটা মাথায় আসে তোবার। তোবার আম্মু বলল, কই রে তুই, কলেজে যাবি না? তোবা বলল, হ্যাঁ আম্মু, আমি রেডি হচ্ছি, ক্লাসে যাব। আজ আর গতকালকের মতন ব্রাইট মেকআপ করলো না, হালকা মেকআপ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল তোবা। ক্লাসে এসে দেখলো মারিয়া গতকালকে যেখানে বসেছিল আজও সেখানে বসে আছে এবং ওর ডান পাশের সিটটা খালি আছে। তোবা গিয়ে সেখানে বসলো। সেই কোলাহলপূর্ণ ক্লাসরুম, কিন্তু তোবা একদম চুপচাপ, আজ আর কারো দিকে তাকাচ্ছে না। তখন মারিয়া বলল, কি রে তোবা, এখনো মন খারাপ? তোবা বলল, না রে, এমনিতেই। মারিয়ার দিকে তাকাতে গিয়ে একেবারে বাঁ দিকের কর্নারে দুটি মেয়ের দিকে চোখ পড়ল তোবার।
বেশ অবাক হয়ে তাকালো সেদিকে। দুজনই কালো বোরকা পরে আছে। শুধু বোরখাই নয়, হাতেও কালো মোজা, পায়েও কালো মোজা। দেখে তো তোবার মুখ হা হয়ে গেল। তখন সে মারিয়াকে জিজ্ঞেস করলো, এরাও কি আমাদের ক্লাসের স্টুডেন্ট? মারিয়া বলল, হ্যাঁ। তোবা বলল, ওরা কি মানুষ না এলিয়েন? এই গরমের মধ্যেও কেমন প্যাকেট হয়ে আছে দেখ। মারিয়া বলল, ওরা প্রতিদিন এইভাবে ক্লাসে আসে। তোবা বলল, গতকাল তো দেখলাম না। মারিয়া তখন বলল, গতকাল আসেনি ওরা কেউ, তুই তো গতকালই প্রথম এলি। জানিস ওরা দুজন যমজ বোন, ওরা অনেক মেধাবী। তোবা বলল, কিন্তু ওরা এমন প্যাকেট হয়ে ক্লাসে এসেছে কেন? মারিয়া বলল, ওরা অনেক ধার্মিক ফ্যামিলির মেয়ে, খুব ভালো দুজনই। ওদের সাথে আমার কথা হয়েছিল। মারিয়ার কথাটা শুনে বেশ অবাক হয়ে গেল তোবা। তোবার অবাক হওয়ার ঘোর যেন কাটছেই না। ওর ধারণাই ছিল না ওদের বয়সী কোনো মেয়ে এই গরমের মধ্যেও এমন পোশাকে ক্লাসে আসতে পারে। আরও আশ্চর্যের বিষয় হলো, সেটা যে ধর্মীয় কারণে হতে পারে সেটা ওর ধারণার বাহিরে। ওর মা যদিও মোটামুটি ধর্মকর্ম মেনে চলেন, তিনি তেমন একটা বাহিরে যান না। গেলেও বড় ওড়না দিয়ে মাথা ঢেকে ঢুকে যান, ব্যাস এতটুকুই। তবে ওর বড় খালা বোরকা পরে, তাও এমন লম্বা নিকাব আর হাত মোজা সহ না। আল্লাহর প্রতি একটা রাগ থাকায় ধর্ম সম্বন্ধে কখনো তেমন কিছু জানার চেষ্টা করেনি তুবা। তাই ওদের বয়সী তরুণ কোনো মেয়ে যে ধার্মিক হতে পারে বা ধর্মীয় কারণে এমন পোশাক পরতে পারে সেটাও ওর জ্ঞানের বাইরে। তাই ও মনে করেছে মেয়ে দুটো বোধহয় ওর থেকেও অসুন্দর এবং কালো। তাই নিজেদের অসুন্দর চেহারা ঢাকার জন্যই হয়তো এমন ড্রেস আপ পরেছে। একটু পরেই সেই ম্যাম আসলেন ক্লাস নিতে। গতকালকের ঘটনায় ম্যামের প্রতি তোবার মনে অনেক রাগ ছিল, কিন্তু লেকচার দেওয়ার মাঝে বেশ কয়েকবার ম্যাম তোবার দিকে এমন স্বাভাবিকভাবে তাকালেন যেন কিছুই হয়নি। তাই তোবাও মনে রাগ ভুলে ম্যামের পড়ায় মনোযোগ দিল। এক পর্যায়ে ম্যাম তোবাকে পড়ার বিষয়ে একটা প্রশ্ন করল। তোবাও ঠিকঠাক উত্তর দিল। ম্যাম বললেন, গুড গার্ল, কারেক্ট অ্যান্সার। তারপর কোনো প্রসঙ্গ ছাড়াই আবার বললেন, এই তো আজকে যেমন হালকা মেকআপ করেছ, এমনটা করলে খ্যাত খ্যাত লাগে না। তবুও আমার মনে হয় যারা কালো তাদের মেকআপ না করাই উচিত। শেষের কথাটা শুনে তোবার খুব রাগ হলো। কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ম্যাম বললেন, সিট ডাউন। তারপর ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন। মারিয়ার দিকে ঘুরে তোবা বলল, আজীব এক মহিলা, অযথা কথা না শোনালে যেন ওনার ভালোই লাগে না। মারিয়া বলল, হ্যাঁ আসলেই, আজ তো তুই হালকাই মেকআপ করেছস, এতেও ওনার কি এত প্রবলেম বুঝলাম না। তোবা বলল, নিজে ফর্সা তো, তাই খুব অহংকার। মারিয়া বলল, ঠিক বলেছিস। বলে মারিয়া উঠে পিছনের দিকের কয়েকটা মেয়ের সাথে কথা বলতে চলে গেল। তোবা সপ্তাহখানিক পর থেকে ক্লাসে জয়েন করায় মারিয়া ছাড়া কাউকে সে চিনে না। কিন্তু মারিয়া প্রথম দিন থেকেই ক্লাস করেছে, তাই বেশ কয়েকজনের সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে। তোবা ছোটবেলা থেকেই খুব কম মানুষের সাথে মিশে, তাই কারোর সাথে বন্ধুত্ব করা হয়ে ওঠেনি। তবে মারিয়ার সাথে থাকতে থাকতে কিছুদিনের মধ্যে বেশ কয়েকটা মেয়ের সাথে পরিচয় হয়ে যায় তোবার। কয়েকজনের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তাদের নাম হলো লিহা, নামিরা, তামান্না, এরা। তবে কথাবার্তায় তাদেরকে অহংকারী মনে হলো তোবার, তাই সবসময় তোবা এড়িয়ে চলতেন। মারিয়ার সাথে সেই যমজ দুই বোনেরও ভালো কথা হয়, সেই সূত্রে তোবাও কথা বলেছে দুই একবার। একজনের নাম সাবিহা, আরেকজনের নাম রাইসা। ওদের কথায় যদিও অহংকার নেই, কিন্তু ওদের ওই কভার পোশাক তোবার ভালো লাগেনি। এই জন্য হাই হ্যালোর বাহিরে তেমন কোনো আলাপ হয়নি ওদের সাথে। ক্লাস গ্যাপের সময়গুলোতে মারিয়া, তামান্না, নামিরা, লিহা এদের সাথে গল্প গুজবের সময় কেটে যায় তোবার। মাঝে মধ্যে ক্লাসের বাইরে ক্যাম্পাসে বা ক্যান্টিনে গেলে লিজার সাথে দেখা সাক্ষাৎ হয়। সবাই একসাথে আড্ডা দেয়।
তবে তোবার যেই 4-5 বান্ধবী আছে তাদের প্রায় সবার বয়ফ্রেন্ড আছে, তাই সবার সাথে রোজ আড্ডা দেওয়া হয় না। তবে গ্রুপ স্টাডির সময় সবাই একসাথে গোল হয়ে বসে পড়ে, আবার পড়ার ফাঁকে ফাঁকে আড্ডাও চলে। এসব মাঝেও যখন ক্যাম্পাসের বিভিন্ন গাছতলায় বা ক্যান্টিনে কোনো প্রেমিক কাপলের খুনসুটি আর আড্ডা চোখে পড়ে, তখন অজান্তেই বুকের বাঁ পাশটাতে চিনচিনে একটা ব্যথা অনুভূতি হয় তোবার। মনের কোণে এক চিলতে আফসোস উকি দেয়, আমি যদি সুন্দরী হতাম আমারও হয়তো একটা সুন্দর বয়ফ্রেন্ড থাকতো। এই যে মেয়েরা প্রেম করেছে, এরা যদি এদের বয়ফ্রেন্ডকে জীবনসঙ্গী হিসেবে নাও পায়, তবু মনের মতন কাউকে স্বামী হিসাবে পাবে। কিন্তু আমার মতন কালো মেয়ের জীবনে না আসে বয়ফ্রেন্ড, আর না হবে সুন্দর কোনো স্বামী। এইভাবেই ভার্সিটি লাইফের প্রথম 2 মাস কেটে যায় তোবার। প্রথম দিনে তোবাকে ইনসাল্ট করা সেই ম্যাম, যেই স্যারের পরিবর্তে ক্লাস নিতেন, ওই স্যার ক্লাস নিতে এসেছেন আজ। বরাবরের মতোই মারিয়া আর তোবা পাশাপাশি বসেছে। স্যারকে দেখে বেশ ভালোই মনে হলো তোবার কাছে। মধ্যবয়সী ভদ্রলোক, স্মার্ট, দেখতেও বেশ সুন্দর, ফর্সা মুখে খোঁচা খোঁচা চাপদারি, অনেক সুন্দর করে পড়া বোঝাতে পারেন উনি। প্রথম দিন ক্লাসে এসেছেন উনি আজ, তাই প্রথমে নিজের পরিচয় দিলেন, আমি ডক্টর জাবেদ কাউসার। তারপর ভার্সিটিতে নিজের পেশাগত অবস্থান ও পদ বললেন। এরপর স্টুডেন্টদের সবার পরিচয় জেনে নিলেন একে একে। এরপর অল্প কিছুক্ষণ পড়িয়ে ওই দিনের মতো চলে গেলেন স্যার। এই স্যারের ক্লাস বেশ ভালোই লাগছে তোবার কাছে। পড়ানোর মাঝে মাঝে প্রায় স্টুডেন্টদের কাছে পড়া বিষয়ে প্রশ্ন করেন, কিন্তু না পারলে তেমন কোনো মন্তব্য করে না, সেই ম্যামের মতো নয়। সপ্তাহখানিক ক্লাস নেওয়ার মাঝেই স্টুডেন্টদের সাথে জাবেদ স্যারের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন স্যার পড়াচ্ছিলেন, এক পর্যায়ে সেই যমজ 2 বোনের মধ্য থেকে সাবিয়াকে পাঠ্য অধ্যায় থেকে একটা প্রশ্ন করলেন। স্যার বলল, এই যে তুমি দাঁড়াও, কি যেন নাম? জি স্যার, সাবিহা। স্যার বলল, নাইস নেম। হ্যাঁ সাবিহা, তুমি কি বলতে পারবে থার্মোস্ফিয়ারের অবস্থান কোথায় এবং এখানকার তাপমাত্রা কেমন হয়? সাবিহা আস্তে করে উত্তর দিল, জি স্যার। স্যার বলল, বলো তাহলে। থার্মোস্ফিয়ারের অবস্থান হচ্ছে মেসোস্ফিয়ারের ঠিক উপরের অঞ্চলে। স্যার বললেন, আরেকটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। সাবিহা তার উত্তরটা আবার রিপিট করলো এবং বলল, এই অঞ্চলের সর্বোচ্চ 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়। স্যার বললেন, সঠিক উত্তর। প্রথমবার খুব আস্তে বলেছে তো, তাই ক্লিয়ার শুনতে পাইনি। এরপর স্যার সাবিহাকে আরও কয়েকটি প্রশ্ন করলেন, ও সবগুলো ঠিকঠাক উত্তর দিল। তারপর রাইসাকেও প্রশ্ন করলেন কয়েকটা, সেও ঠিকঠাকভাবে উত্তর দিল। স্যার বললেন, আচ্ছা বসো। গত ক্লাসগুলোতে স্যার অনেক ছাত্রীকে বিভিন্ন প্রশ্ন ধরলেন, কিন্তু সাবিয়া রাইসার মধ্য থেকে কাউকে প্রথম দাঁড় করানোই সব বেশ আগ্রহের সাথে ওদের দিকে তাকিয়ে আছে। কারণ এমনিতে ওরা দুজন ক্লাসের অন্যদের সাথে খুব বেশি মিশে না। তারপর গ্রুপ স্টাডি বা আড্ডাও ওদের পাওয়া যায় না, তাই সবাই মনে করেছে ওরা বোধহয় স্টুডেন্ট হিসাবে এতটা ভালো না। তাই সবাই আগ্রহের সাথে শুনতে চাইল যে ওরা উত্তর দিতে পারে কিনা। একটু পর স্যার আবার বললেন, আচ্ছা সাবিহা, যদি কিছু মনে না করো একটা কথা বলি। সাবিহা বলল, জি স্যার বলুন। স্যার বলল, ইসলামে পর্দা একটা কমন বিষয়, তা আমি জানি। তোমরা এই তরুণ বয়সে ইসলাম মেনে চলছো, ভার্সিটিতে পড়েও বোরখা পরিধান করে ক্লাস করো, এটা ভালো। কিন্তু আমি যতদূর জানি ইসলামে নিকাব পরাটা বাধ্যতামূলক না। ইসলামে এত কঠোরতা নেই, এইটা তোমার ইচ্ছার বিষয়। সুতরাং তোমরা বোরখা পরে মুখ খোলা রাখতে পারো, এতে করে গরমে কিছুটা কম কষ্ট হবে। স্যারের কথা শুনে ক্লাসের সবাই ওদের দিকে নতুন দৃষ্টিতে তাকালো। কিছুক্ষণ চুপ থাকার পর
সাবিহা উত্তর দিল, স্যার, আমাদের এতে কোনো অসুবিধা হয় না, আমরা এভাবেই অভ্যস্ত। স্যার বলল, হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেলে তেমন একটা সমস্যা হওয়ার কথা না, তবে মুখমণ্ডল এবং হাতের কবজি খোলা রাখা ইসলামের জায়েজ আছে, তাই আমি তোমাদেরকে সহজ অপশনটা বললাম, এই আর কি। পাশ থেকে রায়সা বলল, স্যার, যদি অনুমতি দেন বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। স্যার বলল, হ্যাঁ, অবশ্যই। রায়সা বলল, স্যার, অধিকাংশ স্কলারদের মতে মুখ ডেকে রাখাও ফরজের অংশ। খোলা রাখার যে অনুমতি আছে ওইটা একান্ত প্রয়োজন হলে, যেমন ধরুন পাসপোর্ট বা রেজিস্ট্রেশন ইত্যাদি কাজের ছবি তুলতে হচ্ছে, তখন মুখ না খুলে তো ছবি তোলা যাবে না। এরকম ক্ষেত্রে মুখ খোলা রাখা জায়েজ আছে, কিন্তু সব সময় নয়। যদিও কিছু কিছু স্কলার বলেন সব সময় জায়েজ আছে। এই ক্ষেত্রে তারা পবিত্র কোরআনের সূরা নূর এর ৩১ নম্বর আয়াতের একটি অংশ, ইল্লা মা যাহারা মিনহা, অর্থাৎ যতটুকু প্রকাশমান তা ব্যতীত মুমিন নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করেন। তাদের মতে এখানে যতটুকু প্রকাশমান বলতে মুখ এবং হাতের কবজি খোলা রাখাকে বোঝানো হয়েছে। কিন্তু স্যার, আমাদেরকে এর সঠিক ব্যাখ্যা বুঝতে হলে দেখতে হবে এই কোরআন যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল তিনি এর ব্যাখ্যাটা কীরকম বুঝিয়েছেন এবং তার পরিবারের নারীদেরকে তিনি কীরকম পর্দা করতে বলেছেন। আর সেটা দেখলে আমরা দেখতে পাবো তারা আমাদের থেকেও অনেক বেশি পর্দা করত। মুসলিম নারী হিসেবে তারাই আমাদের আদর্শ। কথাটা বলে একটু থামলো রায়সা। স্যার বললেন, বিষয়টা এরকম জানতাম না তো। তাহলে তুমি বলতে চাচ্ছ এই খোলা রাখার মতোটা সবসময় সঠিক নয়, তাই তো? রায়সা বলল, স্যার, আমি তো স্কলার নই, তবে আমার দুটো মত সম্পর্কেই অল্প বিস্তর পড়াশোনা আছে। আমরা যদি সে সকল স্কলারের কথাও ধরি যারা মুখ এবং হাতের কবজি খোলা রাখাকে জায়েজ বলেছেন, তারাও কিন্তু কেউ বলেননি যে এটা করা উত্তম। তারাও ঢেকে রাখাকেই উত্তম বলেছেন। ব্যাপারটা অনেকটা ফার্স্ট ক্লাস মার্ক এর টেনে টুনে পাশ করার মতন। আমরা যদি একটু কষ্ট করে হলেও ফার্স্ট ক্লাস মার্ক পাওয়ার সুযোগ থাকে তাহলে কেন আমি সেটা করব না স্যার? স্যার বললেন, গুড পয়েন্ট, আসলেই তুমি ঠিক বলেছ। বিষয়টা আসলে আমার এইভাবে বিস্তারিত জানা ছিল না, ধন্যবাদ তোমাকে। একটু পরে ক্লাসের টাইম শেষ হয়ে যাওয়ায় স্যার চলে গেলেন। স্যারের মতো অন্য স্টুডেন্টরাও রায়সার বলা কথাগুলো শুনছিল, কিন্তু অন্যরা তেমন একটা গুরুত্ব দিল না। স্যার চলে যাওয়ার পর সবাই গল্পগুজবে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু তোবা যেন আনমনে কিছু একটা ভাবছে। মারিয়া লিহা ও তামান্নার সাথে গল্প করছিল। তখন মারিয়া তোবাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করল, কি রে তোবা, কি ভাবছিস এত? তোবা বলল, আচ্ছা, ওই মেয়ে দুটোর ফেস দেখেছিস কখনো? দেখতে কেমন? মারিয়া বলল, ওরা তো নিকাব খুলে না, তাই কিভাবে দেখবো ওদের? পরে তোবা বলল, আমি তো এতদিন মনে করতাম ওরা বোধহয় কালো, তাই নিজেদের অসুন্দর মুখ আড়াল করার জন্যই এই বোরকা নিকাব পরে। কিন্তু আজ স্যারকে রায়সা মেয়েটা যে ব্যাখ্যা শোনালো তাতে তো মনে হয় ওরা আসলেই ধর্ম মানার জন্যই এরকম পোশাক পরে। মারিয়া বলল, কালো না ফর্সা তা জানি না, কিন্তু ওদের সাথে আমার কথা হতো প্রায়। ওরা আসলেই অনেক ধার্মিক। তোবা বলল, ও আচ্ছা। ব্যাপারটা নিয়ে তোবার মনে অনেক প্রশ্ন জাগে। স্বাভাবিক গতিতেই দিনগত হতে লাগলো তোবার, তবে অবচেতন মনেই দিনকে দিন হতাশা আর উদাসীনতার এক অজানা গ্রহে হারিয়ে যেতে থাকে তোবা। পড়ালেখাও মন নেই আগের মতো। দেখতে দেখতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলে এলো। সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তোবা পড়াশোনায় বেশ পিছিয়ে আছে দেখে মারিয়া ও তামান্না ওকে কিছু সাজেশন নোট দিল। সেগুলো নিয়ে পরীক্ষার আগের কয়েকদিন পরে মোটামুটি রকমের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিল। পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পরেই রেজাল্ট আসলো। রেজাল্ট নিয়ে বেশ চিন্তিত ছিল তোবা। স্টুডেন্ট হিসাবে বরাবর সে কখনোই খারাপ ছিল না,
এসএসসিতে জিপিএ 5 ছিল, কিন্তু তারপর কলেজ ওঠার পর থেকে ধীরে ধীরে হতাশায় বাড়তে থাকে, সেই সাথে পড়াশোনার হার কমতে থাকে। কিন্তু এসএসসি পরীক্ষাতে জিপিএ 5 আনতে পারলো না, রেজাল্ট আসলো 4.75। ভার্সিটিতে ওঠার পর এটাই প্রথম সেমিস্টার ফাইনাল, কিন্তু সেভাবে ভালো প্রস্তুতি ছিল না ওর, রেজাল্ট আসলো খুবই খারাপ। তোবা ধারণা করেছিল ওর রেজাল্ট খুব ভালো একটা হবে না, কিন্তু সিজিপিএ যে 3 পয়েন্টেরও নিচে হবে তা বুঝতে পারেনি। মারিয়া, তামান্না, নামিরা, লিহা ওদের সবারই রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে, ভালো হবারই কথা, কেননা ওরা পড়াশোনা করেছে নিয়মিত। কিন্তু সাবিহা আর রাইসার রেজাল্ট দেখে বেশ অবাক হলো তোবা। ক্লাসের মধ্যে সর্বোচ্চ জিপিএ 3.82 পেয়েছে দুজন, তাদের একজন হলো সাবিহা, আর রাইসাও খুব বেশি পিছিয়ে নেই, 3.78। পরদিন ক্লাসে এসে তোবা দেখল ক্লাসের অনেকের মুখেই ওর মতো আশ্চর্যের ছাপ। ওরা দু বন্ধু ক্লাসে সারা শব্দ করতো না, আর গ্রুপ স্টাডিতে কখনো দেখা যায়নি ওদের। বাসায় বসে পড়ে এত ভালো রেজাল্ট করে, ওরা আসলেই অনেক মেধাবী। তোবার মনটা কি ভেবেই যেন আরো বেশি খারাপ হয়ে গেল। কয়েকদিন পরের কথা, তোবা ক্লাসে এসে দেখলো আজ মারিয়া ক্লাসে আসেনি। বাসায় গিয়ে ফোনে খোঁজ নিয়ে জানতে পারে ওর মা খুব অসুস্থ, তাকে হসপিটাল ভর্তি করা হয়েছে, তাই আসতে পারেনি মারিয়া, আগামী কয়েকদিনও আসবে না। পরদিন তোবা দেরি করে যাওয়ায় সামনের দিকে সিট পেল না, বাদিকে গিয়ে রাইসার পাশে সিটে বসলো। ক্লাসের ফাঁকে কিছু কথাও হলো রাইসার সাথে। এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও রাইসার আচরণে কোনো অহংকার নেই, তা দেখে অবাক হলো তোবা। বেশ ভালোই মনে হলো রাইসাকে। এরপর থেকে প্রায় রাইসা ও সাবিহার সাথে অল্প স্বল্প কথাবার্তা হয় তোবার কিছু কথাবার্তা রাইসার কাছে অদ্ভুত লেগেছে বেশ কয়েকবার। মনে হয়েছে মেয়েটার বোধহয় ধর্মের ব্যাপারে কিছুই জানে না, কিন্তু নিশ্চিত না হয়ে কাউকে কিছু বলা ঠিক না। তাই রাইসা বা সাবিহা কেউই তোবাকে এই ব্যাপারে কিছুই বলেনি। কয়েকদিন পর মারিয়া ক্লাসে আসলো, বাদিকে গিয়ে বসলো, তোবাও ওদিকে বসেছে। পরপর কয়েকটা ক্লাস হওয়ায় আজ তেমন একটা গল্প জমে উঠল না। 3টা ক্লাস হওয়ার পর একটা ক্লাস গ্যাপ পাওয়ায় ক্লাস বেশ কোলাহলপূর্ণ হয়ে উঠল পুরো ক্লাসরুম। একটু পরেই জোহরের আজান শোনা গেল। আজকে দুপুর পর্যন্ত ক্লাস হবে, লাস্ট ক্লাসটা 1:45 যেদিন যেদিন এরকম দুপুর পর্যন্ত ক্লাস হয়, রাইসা ও সাবিহা সেদিন ভার্সিটিতে মেয়েদের জন্য নির্ধারিত কমন রুমে গিয়ে নামাজ আদায় করে। দুপুরবেলা কমন রুমে প্রায় খালি থাকে। নিরিবিলি পরিবেশে সাইড ব্যাগে করে আনা যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে দুবোন। সাবিহা রাইসাকে বলল, রাইসা, ক্লাস শুরু হতে এখনো প্রায় 40 মিনিট বাকি, চল নামাজটা পড়ে নেই। রাইসা বলল, হ্যাঁ চল, বলে উঠে দাঁড়ালো রাইসা। মারিয়া বলল, তোমরা কোথায় নামাজ পড়বে? রাইসা বলল, কমন রুমে, ওখানে আরো কয়েকজন আপু নামাজ পড়তে আসে। মারিয়া বলল, আমিও যাব তোমাদের সাথে। রাইসা বলল, হ্যাঁ আসো তাহলে, আমাদের জায়নামাজ বেশ বড় আছে, তোমারও জায়গা হয়ে যাবে। এরপর 3 জন মিলে কমন রুমের দিকে গেল। তোবা তখন পিছনের দিকে গিয়ে লিহা ও তামান্নার সাথে গল্প করছিল, তাই খেয়াল করেনি যে মারিয়া ক্লাসের বাইরে গেছে। কিছুক্ষণ পর নিজের সিটে এসে দেখল মারিয়া ক্লাসে নাই। নামিরাকে জিজ্ঞাসা করলো, মারিয়া কই রে? নামিরা বলল, ও তো সাবিয়াদের সাথে কমন রুমে গেল। তোবা বলল, এই সময় কমন রুমে? নামিরা বলল, মারিয়া বোধহয় নামাজ পড়তে গেছে সাবিহা ও রাইসাদের সাথে। তোবা বলল, ও আচ্ছা। তোবার মনে পড়ল এর আগেও যেদিন যেদিন দুপুর পর্যন্ত ক্লাস হয় সেদিন ওরা
দুবোন কমন রুমে গিয়ে নামাজ পড়ে, কিন্তু মারিয়াকে তো কখনো নামাজে যেতে দেখেনি। প্রশ্ন জাগে তোবার মনে। কিছুক্ষণ অপেক্ষা করে কমন রুমের দিকে যায় তোবা। তোবা যেয়ে দেখলো মারিয়ার নামাজ পড়া শেষ। কিছুটা অবাক হয়ে মারিয়াকে বলল, কি রে মারিয়া, আজ হঠাৎ নামাজ পড়তে এলি? মারিয়া বলল, আম্মু অসুস্থ হওয়ার পর থেকে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করছি রে। ক্লাস শুরু হয়ে গেছে নাকি? তোবা বলল, না, এখনো শুরু হয়নি, ট্রিটমেন্ট তো চলছে। চিন্তা করিস না, আন্টি সুস্থ হয়ে যাবেন। সাবিহা ও রাইসারও নামাজ শেষ। তোবার কথা শুনে রাইসা বলল, তুমিও নামাজ পড়বে তোবা? তোবা হাসি দিয়ে বলল, না, আসলে তোমরা ক্লাসে আসছিলে না তো, তাই খুঁজতে এলাম। কি ভেবেই যেন তোবা রাইসাকে প্রশ্ন করলো, আচ্ছা, আল্লাহ কি কারো দোয়া কবুল করেন?